ইতিহাস আমাদের শিখিয়েছে কিছু মানুষের মৃত্যু দিয়ে একটি যুগ শেষ হয়, কিন্তু ইতিহাস কখনো শেখায় না যদি সেই মানুষটি মারা না যেত তাহলে কি হতো। এই গল্পটা সেই প্রশ্নের উত্তর নয়, এই গল্পটা সেই প্রশ্নের পরিণতি। এটা এমন এক পৃথিবীর কথা যেখানে চেঙ্গিস খান মরেনি, আর তার না মরার সাথে সাথে শুধু সাম্রাজ্য নয়, মানুষের স্বাধীনতা, বিশ্বাস আর নীরবতার মানে বদলে গিয়েছে। এই গল্পে যুদ্ধের শব্দ কম, কিন্তু সিদ্ধান্তের ওজন বেশি। এখানে শান্তি আছে, কিন্তু প্রশ্ন হল, এই শান্তি কি মানুষের নাকি ভয়ের? এই গল্প শুরু হয় সেই রাত থেকে, যে রাতে মৃত্যু ভুল করেছিল। 1232 সাল, চেঙ্গিস খানের পুনর্জন্মের 5 বছর পর। স্থান কারাকোরাম উপত্যকা, মঙ্গল সাম্রাজ্যের নতুন হৃৎপিণ্ড। কারাকোরামের আকাশে আজ আর চিল বা শকুনের দল ওড়ে না, সেখানে ওড়ে পায়রা আর বাজ পাখি। 5 বছর আগেও এই জায়গাটি ছিল কেবল হাজার হাজার গের বা পশমের তাঁবুর এক বিশাল সমুদ্র। কিন্তু আজ কারাকোরাম এক অবিশ্বাস্য স্বপ্নপুরী। গোবি মরুভূমির রুক্ষ বাতাসের সাথে পাল্লা দিয়ে এখানে মাথা তুলে দাঁড়াচ্ছে পাথর আর পোড়া ইটের বিশাল সব ইমারত। স্তেপান্তরের যে মাটিতে একসময় কেবল ঘোড়ার খুরের ধুলো উড়ত, সেখানে এখন শোনা যায় ছেনি আর হাতুড়ির ছন্দবদ্ধ শব্দ। পারস্যের নীল টাইলস, চীনের লাল কাঠ আর ইউরোপের শক্ত পাথর সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এখানে। মহান খানের প্রাসাদের উপরের বারান্দায় দাঁড়িয়ে আছেন চেঙ্গিস খান। তার বয়স বেড়েছে, চুলে এখন পুরোপুরি রূপলি আভা, মুখের চামড়ায় পড়েছে অসংখ্য ভাঁজ, কিন্তু তার মেরুদণ্ড এখনও সেই আগের মতোই সোজা, যেন কোনো প্রাচীন পাহাড়ের চূড়া। তবে তার চোখের দৃষ্টিতে এক বিরাট পরিবর্তন এসেছে। সেই চোখে আগে ছিল শুধুই শিকারী বাঘের ক্ষুধা, আজ সেখানে আছে এক স্থপতির গভীর চিন্তা। তিনি নিচে দেখে যান। শহরের প্রধান রাস্তা দিয়ে একটি বিশাল ক্যারাভান বা বণিকদের দল প্রবেশ করছে। উটের পিঠে চড়ে আসছে সমরকন্দ, বাগদাদ আর কিয়েভ থেকে আসা সওদাগররা। তাদের সঙ্গে আছে মশলা, রেশম আর সবচেয়ে মূল্যবান বই। মহান খানের পাশে এসে দাঁড়ালেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত সেনাপতি সুবুতাই। সুবুতাইয়ের গায়ে এখনও যুদ্ধের বর্ম, হাতে সবসময় তলোয়ারের বাটে হাত রাখা। এই নতুন কারাকোরাম সুবুতাইয়ের কাছে অচেনা, দম বন্ধ করা মনে হয়। মহান খান, আমাদের ঘোড়াগুলোর পায়ে চর্বি জমে যাচ্ছে, তলোয়ারে মরচে ধরছে। আপনি এই শহরের ধুলোর মধ্যে আমাদের আটকে রেখেছেন। আমরা যোদ্ধা, স্থপতি নই। দক্ষিণে সং সাম্রাজ্য আমাদের ব্যঙ্গ করছে। আমাদের ছেড়ে দিন, আমরা তাদের রক্ত দিয়ে এই মোর্চে ধুয়ে ফেলি। চেঙ্গিস খান ধীরে ধীরে সুবুতাইয়ের দিকে ফিরলেন। তিনি হাসলেন না, তিনি সুবুতাইয়ের কাঁধে হাত রাখলেন। সেই হাতের চাপ এখনও ইস্পাতের মতো শক্ত। সুবুতাই, চেঙ্গিস খান শান্ত স্বরে বললেন, ঘোড়ার পিঠে চড়ে বিশ্বজয় করা সহজ, কিন্তু ঘোড়ার পিঠে বসে বিশ্ব শাসন করা অসম্ভব। তুমি কি বোঝো না, আমরা যদি শুধু কেটেই যাই তাহলে শাসন করব কাকে? মৃতদেহ কর দেয় না, ছাই থেকে ফসল জন্মায় না। তিনি হাত দিয়ে নিচের বিশাল লাইব্রেরি ভবনটির দিকে ইশারা করলেন, যার নির্মাণ কাজ প্রায় শেষ। ওটা দেখছ? ওটা আমার নতুন অস্ত্রাগার। ওখানে তলোয়ার থাকবে না, থাকবে জ্ঞান। জ্ঞান কি শত্রুর গলা কাটতে পারে? সুবুতাই পাল্টা প্রশ্ন করলেন। না, চেঙ্গিস খান উত্তর দিলেন। তার চোখ জ্বলে উঠল। কিন্তু জ্ঞান শত্রুকে মিত্র বানাতে পারে। জ্ঞান এমন এক সাম্রাজ্য গড়তে পারে যা আমার মৃত্যুর 1000 বছর পরেও টিকে থাকবে। আমি চাই না মঙ্গলরা ইতিহাসে কেবল হত্যাকারী হিসেবে বেঁচে থাকুক। আমি চাই মঙ্গলরা হবে সভ্যতার রক্ষক। পরের দিন সকালে একটি ঐতিহাসিক ঘোষণা দেওয়া হল। কারাকোরামের রাজসভায় দেশ বিদেশের হাজারো মানুষের সমাগম হল। সেখানে উপস্থিত ছিলেন পারস্যের জ্যোতির্বিজ্ঞানী, চীনের চিকিৎসাবিদ, তিব্বতের লামা এবং ফ্রান্সিসকান সন্ন্যাসী। সিংহাসনে বসে চেঙ্গিস খান তার নতুন আইননামা দ্য গ্রেট ইয়াসা পাঠ করলেন। তবে এটি সেই আগের কঠোর নিয়মাবলী ছিল না, এটি ছিল এক বিপ্লব। 1. ধর্মীয় স্বাধীনতা। আজ থেকে এই সাম্রাজ্যে কোনো মানুষের ধর্ম নিয়ে প্রশ্ন তোলা যাবে না। মসজিদ, গির্জা, মন্দির বা প্যাগোডা সবই তেংরির আকাশের নিচে সমান।
যে ঈশ্বরের উপাসনা করতে চায় তাকে নিরাপত্তা দেওয়া হবে। 2. দূতের পবিত্রতা। রাষ্ট্রদূত এবং জ্ঞানীরা পবিত্র। তাদের হত্যা করা বা উপমান করা মানে স্বয়ং খানের গায়ে হাত তোলা। তাদের রক্ত ঝরলে পুরো শহর জ্বালিয়ে দেওয়া হবে। 3. জ্ঞানের সুরক্ষা। চিকিৎসক, পণ্ডিত এবং শিক্ষকদের কর দিতে হবে না। তাদের কাজ কর দেওয়ার থেকেও মহৎ। তারা সাম্রাজ্যের মস্তিষ্ক। এই ঘোষণার পর দরবারে এক অদ্ভুত পিনপতন নীরবতা নেমে এলো। উপস্থিত পণ্ডিতরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। তারা এমন এক শাসকের কাছ থেকে এসব শুনছেন যাকে পৃথিবী ঈশ্বরের অভিশাপ বলে জানে। সভায় উপস্থিত ছিলেন পারস্যের বিখ্যাত গণিতজ্ঞ নাসির আল দিন। তিনি ভয়ে ভয়ে এগিয়ে এলেন। মহান খান, আপনি আমাদের জীবন দিয়েছেন, কিন্তু আমাদের বইগুলো? বাগদাদে যুদ্ধের সময় অনেক লাইব্রেরি। চেঙ্গিস খান তাকে থামিয়ে দিলেন। তিনি তার উপদেষ্টা ইয়েলু চুচাইকে ইঙ্গিত করলেন। চুচাই একটি বিশাল মানচিত্র খুললেন। আমরা বাগদাদ ধ্বংস করব না, বাগদাদের জ্ঞান কারাকোরামে নিয়ে আসব। নাসির আল দিন, তুমি এখানে একটি মান মন্দির বানাবে। আকাশের নক্ষত্রগুলো মঙ্গলদের পথ দেখাবে, যুদ্ধের জন্য নয়, বাণিজ্যের জন্য। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর গেল। কারাকোরাম হয়ে উঠল পৃথিবীর কেন্দ্রবিন্দু। যে সিল্ক রুট বা রেশম পথ একসময় ডাকাতদের ভয়ে জনশূন্য থাকত, সেটা এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ রাস্তা। কথিত আছে, একজন কুমারী মেয়ে তার মাথায় এক থালা সোনা নিয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে এবং কেউ তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। মঙ্গল প্রহরীরা এখন আর লুটেরা নয়, তারা এই প্যাক্স মঙ্গলিকা বা মঙ্গল শান্তির রক্ষক। একদিন গধূলিবেলায় চেঙ্গিস খান শহরের বাইরে একা হাঁটছিলেন। দূরে একটি ক্যারাভান সরাই ঘনে থামছে। বিভিন্ন দেশের মানুষ এক আগুনের পাশে বসে গল্প করছে, খাবার ভাগ করে থাকছে। তাদের ভাষায় ভিন্নতা আছে, কিন্তু তাদের হাসিতে কোনো ভয় নেই। চেঙ্গিস খানের মনে পড়ল তার ছোটবেলার কথা, সেই ক্ষুধা, সেই শীত, সেই পালিয়ে বেড়ানো। তিনি চেয়েছিলেন তার জাতি আর কখনো যেন কষ্ট না হয়। আজ তিনি দেখছেন, কেবল তার জাতি নয়, পুরো পৃথিবী এক ছাদের নিচে এসেছে। বাতাসে তখনও শীতের আমেজ। তিনি আকাশের দিকে তাকালেন। প্রথম তারাটি ফুটে উঠেছে। তিনি বিড়বিড় করে বললেন, আমি পৃথিবীকে রক্ত দিয়ে রাঙিয়েছিলাম, যাতে পরে তাকে কালিতে আঁকতে পারি। আমার তলোয়ার এখন খাপেই থাক, এখন সময় কলমের। কারাকোরামের সেই রাতে যখন হাজার হাজার প্রদীপ জ্বলে উঠল, মনে হলো যেন আকাশের তারাগুলো মাটিতে নেমে এসেছে। ইতিহাস অবাক হয়ে দেখল, পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় রক্ষকে পরিণত হলেন। রক্তের যুগ শেষ, শুরু হল আইনের যুগ।